হাই এভরিওয়ান, ক্লিয়ার সলিউশন সবাইকে ওয়েলকাম। তো আজকের টপিকটা হলো বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। আচ্ছা, আপনারা যে এই রোগগুলো অনেকেই শুনেছেন যে এখন যে কমন কিছু কিছু রোগ শোনা যায়, যে থ্যালাসেমিয়া বা সিকল সেল অ্যানিমিয়া। থ্যালাসেমিয়া নিয়ে কমন রোগ নয়, মানে অনেকেই চর্চা আছে যে থ্যালাসেমিয়া যেটা হয়ে থাকে সেই সব কিন্তু সবই এই অ্যাবনর্মালিটিস জিনগত, বা আমরা সেটা জানবো। আর এই বংশগতি বিদ্যা মানে কি, যেখানে আপনার জিন নিয়ে ক্রোমোজোম নিয়ে আলোচনা করা হবে, বা সেটা উদ্ভিদেরও আছে যেটা হেটেরোজাইগাস বা হোমোজাইগাস, তার মধ্যে ক্রসিং করলে কি হবে, বা প্রাণীদেহেও জিনের যে প্রভাবগুলো বা ক্রোমোজোম সংখ্যা কত হয় প্রাণীদেহে, সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আসুন চলুন আজকে আমরা টপিকে চলে আসি। তো আমরা ফার্স্টে জানবো যে বংশগতির প্রাথমিক ধারণা। তাহলে সেখানে কি বলছে যে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। এটা তাহলে আমরা কি কাকে বলি, যে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স বলছে জীব বিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে তার সঞ্চারণ ও বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হয় আমাদের বংশগতি বিদ্যা। মানে আমরা কি করি, আমাদের কোনো আচরণ বা বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে যাচ্ছে, সেটাকে আমরা কি বলি, এই বংশগতি বিদ্যা। তারপর আমরা জানবো যে বংশগতি বা হেরিডিটি এটা কাকে বলবো, বলছে যে প্রক্রিয়ায় পিতামাতার বা জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মাধ্যমে সঞ্চারিত হয়, তাকে আমরা কি বলবো, বংশগতি। যে পিতামাতার মধ্যে যেই এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, মানে একটা পিতামাতার যেই চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো সন্তানের মধ্যে যেটা যাবে, সেটা আমরা বলি ফিডিলিটি। দেখবেন অনেক সময় পিতামাতার সাথে সন্তানের কিছু সিমিলারিটি তো থাকে, সেই পিতামাতার সাথে সন্তানের যেই সিমিলারিটি গুলো পাবো এক এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, তাহলে সেটা শিফট হয়ে যাচ্ছে, তাকেই আমরা বলবো হেরিডিটি। তারপর বলছে প্রকরণটা কি, প্রকরণ হলো একই প্রজাতির অন্তর্গত জীবদের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য দেখা যায়, তাকেই আমরা প্রকরণ বলছি। মানে একই প্রজাতি, তার মধ্যে যে ডিফারেন্সটা পাওয়া যাবে, যে অন্তর্গত জীব মানে একই প্রজাতিতে অনেক তো ধরুন জীব আছে, তাদের একটার সাথে একটা যে পার্থক্য, তাকেই আমরা বলবো প্রকরণ বা ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন মানে মানে মনে রাখবেন ডিফারেন্স যেটা। তারপর আমরা জানবো যে জনক, এই যে বংশগতি বিদ্যা, এই যে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স এর আপনার জনককে হলো গ্রেগার জোহান মেন্ডেল। ভীষণ ইম্পর্টেন্ট, যে বংশগতি বিদ্যার জনক হলেন গ্রেগার জোহান মেন্ডেল। আর জিনটা কি, ক্রোমোজোমের উপর অবস্থিত ডিএনএ নির্দিষ্ট অংশ, যা একটি নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের মাধ্যমে জীবের কোনো একটি চরিত্রকে নিয়ন্ত্রণ করে, তাকেই আমরা জিন বলি। তাহলে জিনটা কি, একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের উপর অবস্থিত ডিএনএ থাকবে, ডিএনএ এর একটি নির্দিষ্ট, যা একটি মানে প্রোটিন সংশ্লেষের মাধ্যমে জীবের কোনো একটি চরিত্রকে বা নিয়ন্ত্রণ করবে, জিনটা সেটা। জিন কি একটা বংশগতির ধারক বাহকও আমরা ডিএনএ কে বলি, এই ডিএনএ এর মধ্যে আবার কি থাকে, জিন থাকে। জিন সেটা কি করে, একটা চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে একটা মানুষের। ঠিক আছে, তো দেখুন আমরা তো সবাই মানুষ, কিন্তু আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য তো একজনের থেকে আরেকজনের তো আলাদা। সেটা তাহলে কে কন্ট্রোল করছে, আমাদের ওই ডিএনএ এর মধ্যে অবস্থিত যে জিনটা, সে কন্ট্রোল করে থাকে। চলে আসি নেক্সট স্লাইডে। পরের স্লাইডে আমরা জানবো যে অ্যালিল। অ্যালিলটা কি, দেখুন আমাদের এই জেনেটিক্স এ কিছু কিছু টার্মস গুলো আগে জেনে নিতে হবে, তারপর আমরা তাহলে এই টার্মস গুলো জেনে নিলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা জানার জন্য। অ্যালিলটা কি বলছে, সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত একটি জিনের বিভিন্ন রূপকে পরস্পরের অ্যালিল আমরা বলে থাকি। সমসমস্ত ক্রোমোজোমটা কি, যার ইংলিশ নাম হলো হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস হেটেরোলোগাস দু রকমের হয়। হোমোলোগাস মানে একই রকম, আর হেটেরোলোগাস মানে ভিন্ন ধরনের। আমরা পরে 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 এটা নিয়ে আরো বিস্তারভাবে আলোচনা করবো। এখন আপাতত জেনে রাখুন যে এই সমসমস্ত ক্রোমোজোম মানে একই রকমই যেটা হয়, সমসমস্ত একই রকম। হোমোলোগাস, হোমো মানে বুঝতেই পারছেন, হোমোলোগাস মানে একই ধরনের যেটা, এটা কি করে নির্দিষ্ট লোকাসে অবস্থিত একটি জিনের বিভিন্ন রূপকে
পরস্পরের অ্যালিল বলছে, যেমন লম্বার জন্য টি এবং বেটে হওয়ার জন্য টিটি, মানে এইভাবে আমরা যেমন লিখি যে এই ক্যাপিটালটি, মানে মটর গাছের পরীক্ষা করার সময় যখন মেন্ডেল পরীক্ষা করেছিলেন, আমরা পরবর্তীতে দেখবো যে এক সংকরায়ন আর দ্বিসংকরণ যে পরীক্ষা, সেখানে এই ক্যাপিটালটি আর স্মলটি নিয়ে যে দুটো গাছ নিয়ে উনি পরীক্ষা করেছিলেন, তখন এই যে টি ক্যাপিটালটি আর স্মলটি রেজাল্ট আমরা পাই। তো কি এটাই আমরা ক্যাপিটালটি মানে ধরি যে লম্বা, স্মলটি যেমন ধরি আমরা, এটা বেটে গাছের সাইন, এইটাকে ডিফাইন করছে। তারপর বলছে ফিনোটাইপ। ফিনোটাইপটা কি? জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে আমরা ফেনোটাইপ বলি। এই যে আমরা যখন কোনো এই মটর গাছ নিয়ে পরীক্ষা করা হবে এক সংকর বা দ্বিসংকরে, তখন যে তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য আমরা পাই, কোনোটা লম্বা, কোনোটা বেটো, কোনোটা সাদা, মানে এই ধরনের যে চরিত্র গঠন, মানে আমরা দেখে যেটা বুঝতে পারি, সেই যে বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখে বুঝতে পারবো, তাকে আমরা বলবো ফিনোটাইপ। আর জিনোটাইপটাকে কোনো চরিত্রের জন্য দায়ী জীবের জিনগত গঠনকে, যখন কোনো জিনগত গঠন দেখে আমরা দেখবো সেটা হলো জিনোটাইপ, আর বাহ্যিক বৈশিষ্ট্য দেখে যেটা জানবো সেটা হলো আমাদের ফিনোটাইপ। জিনোটাইপের উদাহরণ হিসেবে কি মনে রাখবো, মানে ক্যাপিটাল টি স্মল, ক্যাপিটাল টি স্মল টি, এই যে এই ধরনগুলো যেগুলো, সেগুলো হলো জীবের জিনগত গঠন। এই জিনগত গঠনকে আমরা তাহলে জিনোটাইপ বলছি। আর বাহ্যিক যেগুলো লম্বা, মানে গাছটা লম্বা হলো না বেটে হলো, কালার কিরকম হচ্ছে, কি ধরনের ফুল উৎপন্ন হচ্ছে, সেগুলো যে বাহ্যিক বৈশিষ্ট্য আমরা দেখতে পারবো সেটা হলো ফেনোটাইপ। আর জিনোটাইপ হলো ক্যালকুলেশন, মানে ধরুন যে আমরা ক্যালকুলেট করে যেটা বার করবো জেনেটিক, মানে মানে অ্যালগোরিদম অনুযায়ী, যে ক্যাপিটাল টি, মানে এই যে আমরা করি না, টির সাথে টি ক্রস হয়ে কি হবে, টি উৎপন্ন হবে, এই যে ব্যাপারটা, মানে যেই জিনগত, সেটা হলো জিনোটাইপ। আর এই দেখে যেটা আমরা পাবো সেটা হলো আমাদের ফেনোটাইপ। আশা করছি ক্লিয়ার, বোঝা গেছে সবার। চলে আসি আমরা নেক্সট স্লাইডে। এবার আমরা জানবো ওই যে বুঝলাম যেটা, আমাদের আবার এইটা কি হয়, হোমোজাইগাস আর হেটেরোজাইগাস দুটো টার্ম হয়। এই হোমোজাইগাস থেকে যখন কোনো চরিত্রের জন্য দায়ী অ্যালিল দুটি একই প্রকৃতির হয়, তাকে হোমোজাইগাস। যে যখন কোনো দুটো অ্যালিল একই ধরনের হচ্ছে, মানে নয় মানে এই ক্যাপিটাল টি হবে, স্মল টি হবে, মানে একই ধরনের যখন অ্যালিল হবে, তখন আমরা তাকে কি বলবো, হোমোজাইগাস। আর যখন হেটেরোজাইগাস বলছি, যখন দুটো অ্যালিল আলাদা হবে, মানে ধরুন ক্যাপিটাল টি স্মল টি এরকম যখন হবে দুটো মিশ্রণে, তখন তাকে আমরা বলবো হেটেরোজাইগাস। আর দেখুন এইখানেই ছিল অ্যালিলের, যে অ্যালিলে তো দেখছেন ডেফিনিশন, যে হোমোলোগাস ক্রোমোজোম, কোনো একটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যখন নির্দিষ্ট লোকাসে অবস্থিত একটি জিন বিভিন্ন রূপকে পরস্পরের অ্যালিল বলেছে, মানে সেটা বেটেও হতে পারে বা লম্বাও হতে পারে, সেই পরস্পরের মধ্যে যে অবস্থান, তাকে আমরা এই অ্যালিল হিসেবে ধরবো। বোঝা গেছে? সেখান থেকে আমরা এই অ্যালিলটা, যখন দুটো একই রকমের অ্যালিল হবে তাকে আমরা ধরবো হোমোজাইগাস, যখন দুটো বিভিন্ন রকমের অ্যালিল হবে তাকে আমরা ধরবো হেটেরোজাইগাস। এবার বলছে প্রকটের বৈশিষ্ট্য। প্রকটের বৈশিষ্ট্য কি? হেটেরোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকেই আমরা বলবো যে প্রকট বৈশিষ্ট্য। যেমন ধরুন এই টি, এর মধ্যে যে ক্যাপিটাল টি, এটা লম্বা, মানে আমরা যখন মানে মেন্ডেলের পরীক্ষায় দেখি যে ক্যাপিটাল টি আর স্মল টি, মানে লম্বা আর বেটো গাছের পরীক্ষা করে এই টি যখন বেরায়, তার মধ্যে সেখানে আমরা কি ধরি, যে লম্বাটাই তো ধরি না। তাহলে হেটেরোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্য প্রকাশ পায়, যে তাকে আমরা কি বলছি, প্রকট বৈশিষ্ট্য। কেননা এই মেন্ডেলের পরীক্ষায় ক্যাপিটাল টি আর স্মল টি দুটোর মধ্যে থেকে আমরা করাই সংকরায়ন, তাহলে কিন্তু এই মানে ক্যাপিটাল টি আর স্মল টি উৎপন্ন হয়, কিন্তু আমরা সেটাকে লম্বা হিসেবেই ঘোষিত করি যেটা উৎপন্ন হবে। তো সেটা একটা প্রকট বৈশিষ্ট্য। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে হলো যেটা ডমিনেন্ট অবস্থায়, মানে যেটা আপনার প্রকট, মানে বেরিয়ে আসছে না, মানে সে সুপ্ত অবস্থায় থাকছে। এই যে হেটেরোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে, যেটা সুপ্ত হয়ে থাকে, ধরুন এই তে এই এক্সাম্পলের মধ্যেই এই, তাহলে ক্যাপিটাল টি এটা হলো কি, এইটাই ডিফাইন করা হলো যে প্রকট হয়ে এলো সেটা। স্মল টিটা কি, প্রচ্ছন্ন, মানে যেটা এখানে কিন্তু ক্যাপিটাল টি স্মল টি দুটোই রয়েছে, কিন্তু স্মল টিটা প্রচ্ছন্ন হয়ে থাকবে, যে সেটা সুপ্ত অবস্থায় থাকবে।
আর ক্যাপিটাল ডিটা সেটা প্রকট অবস্থায় থাকবে। তাহলে এই দুটো আমরা টার্ম জানলাম যে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট পয়েন্টে। তাহলে আমরা এবার পরের স্লাইডে দেখব যে মেন্ডেলের সূত্রাবলী। এই যে বংশগতি বিদ্যাতে মেন্ডেল তো পরীক্ষা করেছিলেন, সেই মেন্ডেলের সূত্রে আমরা জানবো যে এক সংকরায়ন আর দ্বিসংকরায়ন দুটো পরীক্ষার মাধ্যমে করেছিলেন। তো সেইটা বলেছেন যে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন। আর এই এক সংকর জননটা কি, যেখানে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে সংকরণ ঘটানো হলে তাকে এক সংকরণ জনন বলে। যখন মানে মানে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে যখন সংকরণ করানো হয় তাকে আমরা বলবো এক সংকর জনন। আর এটা আবার এই মেন্ডেলের সূত্রটা বিভিন্ন ভাগে সেগমেন্টে ভাগ হয়। ফার্স্ট হলো ল অফ সেগ্রিগেশন। সেগ্রিগেশন মানে পৃথকীকরণ। তাহলে তার মধ্যে কি বলেছে যে এক সংকর জননের প্রথম অপত্য যৌনুতে প্রকাশিত না হলেও গ্যামেট গঠনকালে বৈশিষ্ট্য বা ফ্যাক্টর গুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। মানে এই যে একটা বৈশিষ্ট্য মানে একটার সাথে আরেকটা যে পৃথক হয়ে যাচ্ছে সেই সেগ্রিগেশন, তাকেই আমরা এই পৃথকীকরণের সূত্র নামে জানবো। তার আগে আমরা একটু ক্যালকুলেশনটা দেখে নিই। দেখুন আমরা ছোটবেলা থেকেই দেখেছি ওই টি দিয়ে, তো এখানে ওয়াইটা রেখেছি। এই যে প্রথমে আমরা ক্যাপিটাল ওয়াই, যে ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই একটা ইয়েলো ধরনের নিলাম, আর গ্রিন হিসাবে আমরা স্মল ওয়াই নিলাম। এরা কি, এরা ইচ হোমোজাইগাস প্যারেন্টস ইন দ্য প্যাটার্নাল জেনারেশন ফর্মস অনলি ওয়ান কাইন্ড অফ গ্যামেটস। মানে এই দুটো ইয়েলো দেখুন তো একই আছে, মানে এদের অ্যালিল ওয়াই ক্যাপিটাল ওয়াই আর এটা স্মল ওয়াই আছে, তাই এদের গ্যামেট হিসাবে আমরা শুধু ওয়াই নিলাম। এরা ধরুন একটা প্যারেন্ট বডি, তো সেখান থেকে আমরা শুধু একটা ক্যাপিটাল ওয়াই নিলাম, স্মল ওয়াই নিলাম। এবার এই ক্যাপিটাল ওয়াই আর এটা ক্যাপিটাল ওয়াই তার সাথে একটা স্মল ওয়াই কে আমরা যদি করি তাহলে কি পাবো, সেখানে ফার্স্ট জেনারেশনে আমাদের ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই সেটা উৎপন্ন হবে। এবার আমরা কি করব, এটা হয়ে গেল এই যে ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই, সেটা তাদের ফার্স্ট জেনারেশন। এবার এই যে ফার্স্ট যে জেনারেশনটা উৎপন্ন হলো, সেটা তো আমরা সেখান থেকে বুঝতেই পারছি যে এটা থেকে আবার তার প্রকট বৈশিষ্ট্য হিসেবে আমরা এই ওয়াইটাকেই ধরবো, ক্যাপিটাল ওয়াই। কিন্তু এদের মধ্যে যখন আমরা মানে সেকেন্ড জেনারেশনে যাওয়ার জন্য এদের মধ্যে স্বপরাগায়ন আয়ন মানে এদের মধ্যে আবার ফিউশন মানে সংকরণ ঘটাতে হবে। যেটা উৎপন্ন হলো ফার্স্ট জেনারেশন তাদের মধ্যেই আবার সংকরণ ঘটাবো, সেটা হলো সেকেন্ড পর্যায়টা। সেটা করার ফলে কি হবে, যে সেটা করার ফলে এই যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল করবো। তো এটা এটা একটা চেকার বোর্ডের মাধ্যমে এরকম করবো যে ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই মানে উপরে একটা ক্যাপিটাল ওয়াই আর একটা স্মল ওয়াই, এটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবার ক্যাপিটাল ওয়াই মিলে হচ্ছে ওয়াই আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই মিলে হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আবার এই দুটো মিলেও হচ্ছে ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই। আশা করছি ক্লিয়ার। এবার এর থেকে আমরা কি দেখতে পাবো, যে তাদের যে ভেরিয়েশনটা মানে আমরা সেখান থেকে যে ফেনোটাইপ অনুপাত হিসেবে আমরা ফেনোটাইপ মানে কি, আমরা যেটা চোখে দেখে যেটা বাহ্যিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সেটা তাহলে কি হবে 3:1, তিনটে লম্বা একটা বেটে। আর জিনোটাইপিক অনুপাতটা কি হবে, যে 1:2:1 1:2:1 করেছি, কারণ দেখুন এটা 1 আছে আর এই দুটো কথা আছে, এই একটা একই রকম সিমিলার মানে দুটো, আর এই একটা, তার জন্য আমরা 1:1। জিনোটাইপ মানে কি, জিনোটাইপ মানে হলো যেটা আমরা যেটা আমরা জেনেটিক্যালি মানে একটা বুঝবো, যা জিনের গঠন অনুযায়ী, জিনের গঠন থেকে আমরা কি বুঝতে পারছি যে একই ধরনের ওয়াই আছে, এই ওয়াই পার্টটা একটা আছে, আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটা দুটো আছে, আর স্মল ওয়াই একটা আছে। তাহলে 1:2:1 এটা তাহলে হয়ে গেল তার জিনোটাইপ। দেখুন এইগুলো কিন্তু সায়েন্স সফটওয়্যার বোঝার জিনিস, মানে মুখস্থ তো এটা রাখতেই হবে যে এক সংকর জননের
এক সংকর জনন বা এক সংকরের ক্ষেত্রে জিনোটাইপ অনুপাতটা কত? 1:2:1। কিন্তু কি করে হলো সেটাই হলো আপনাদের বুঝালাম এখন যে কিভাবে হলো, যে আমরা এই জিনগত ক্যালকুলেশন করে আমরা বার করলাম 1:2:1। আর আমরা দেখে কি বুঝতে পারছি যে একটা একটা আলাদা, তিনটে একই রকম। সেইভাবে আমরা বিচার করব। দেখার দিক থেকে ফিনোটাইপ হলো 3:1, যে তিনটেই লম্ব আর একটা বেটে, মানে এই তিনটেকে একই রকম ধরেছে। আর এই একটা যেহেতু ওয়াই ওয়াই দুটোই হচ্ছে একই, সেটা কি ধরেছে যে হয়েছে, সেটা আমাদের ডিনোট করছে 3:1 তার ফেনোটাইপ, মানে গঠনের দিক থেকে বা দেখার দিক থেকে সেটা। আশা করছি সবার কাছে এটা ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট স্লাইডে। পরের স্লাইডে আমরা আলোচনা করব যে দ্বিসংকরজন। আমাদের এক সংকরজন হয়ে গেছে, যেটা কি ছিল যে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে যখন আমরা সংকরায়ন করব সেখান থেকে আমরা পাবো। আর যখন সেখান থেকে আমরা পেলাম যে প্রথমে যে এইটা পেলাম, যে প্রথমে ডিফারেন্সিয়েশন হলো, মানে তারপর কি হলো তাদের সেগ্রিগেশন, মানে তাদের বৈশিষ্ট্যগুলো যে পার্থক্য হয়ে যাচ্ছে কিভাবে সেটা আমরা বার করলাম। এবার আসবো দ্বিসংকরজন। তো তারপর আসবো আমরা দ্বিসংকরজন। দ্বিসংকরে কি জানবো? দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে সংকরণ। দেখুন, এক সংকর মানে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে সংকরণ, আর দ্বিসংকরণ মানে যে দুজোড়া। দ্বিসংকর বলেছে, তাই দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে আমরা সংকরায়ন করব, সেটা হলো দ্বিসংযোজন। তার মধ্যে কি পড়বে? তার মধ্যে মেন্ডেলের এই স্বাধীন সঞ্চরণের সূত্র। যে দেখুন, দুটি বিপরীতধর্মী নিয়ে যখন আমরা সংকরণ করব, কিন্তু তাদের নিজস্ব স্বাধীনতাটা রেখে তারা সংকরায়নটা করবে, সেটা কি হবে সেটা আগে দেখবো। একটু এটা কি আছে দেখে নি। বলছে দুই বা ততোধিক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিত্রী থেকে অপত্যে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও গ্যামেট গঠনকালে এরা কেবল পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রতিটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। তাকেই আমরা কি বলবো? এই স্বাধীন সঞ্চরণের সূত্র। মানে তারা শুধু যে পরস্পর থেকে পৃথক হবে সেটা না, উপরন্তু প্রতিটা বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভবভাবে মানে সমন্বয় সাধনও করবে। সেটাকে আমরা বলছি স্বাধীন সঞ্চরণের সূত্র। এবার আমরা এই যে চেকারবোর্ড বা এটা কি করে এলো, এই যে অনুপাতটা আমরা দ্বিসংকরের এতদিন জেনেছি যে ফেনোটাইপ আর জেনোটাইপ অনুপাত, যে এখানে দ্বিসংকরণের ফেনোটাইপ অনুপাত হলো 9:3:3:1। এই যে এটা কিভাবে আসলো সেটা আসুন আমরা একটু দেখি। যে দেখুন, এই যে একটা এই আর আর ওয়াই ওয়াই আর আর ওয়াই ওয়াই, তো এই আর আর ওয়াই ওয়াই এর মধ্যে কোথায় লেখা আছে এখানে? এই আর আর ওয়াই ওয়াই, এই আর আর ওয়াই ওয়াই, সেই এই আর 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 ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই, যেখানে বলেছে আর আর ওয়াই ওয়াই, এই ক্যাপিটাল আর হলো রাউন্ড, আর ক্যাপিটাল ওয়াই হলো আপনার ইয়েলো, আর হলো স্মল আর আর স্মল ওয়াই। এখানে হলো স্মল আর হলো রিঙ্কের মানে কুঞ্চিত, আর স্মল ওয়াই হলো গ্রিন। আমরা এই দুটোর মধ্যে যদি সংক্রায়ন করি তাহলে এই দুটো থেকে কি পাবো? এই দুটো থেকে পাবো, ধরুন এই যে আর আর ওয়াই ওয়াই, এটার মধ্যে যদি আমরা সংক্রায়ন করি এখান থেকে পাবো ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই। দেখা যাচ্ছে না, না সেখানে এটার থেকে আমরা পাবো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা আমরা পাবো। যেটা কি আপনার রাউন্ড ইউলোই ধরা হবে। এটা হলো ফার্স্ট জেনারেশন, এটা হলো ফার্স্ট জেনারেশন। এই যেটা উৎপন্ন হলো যে একটা গোল আর গোল হলুদ
আর একটা কুঞ্চিতর গ্রিন নিয়ে যদি আমরা সংকলন করি, সেখান থেকে যে ফার্স্ট জেনারেশনে যেটা পাবো সেটা আপনার যে সেখান থেকে আমরা এই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই পাবো। এবার যদি আমরা এবার ফার্স্ট জেনারেশন হয়ে গেল, এবার সেকেন্ড জেনারেশনের জন্য কি করতে হবে, তাদের মধ্যেই স্বপরাগকরণ করতে হবে, যেটা ফার্স্ট এক সংকরেও করেছিলাম, যে ফার্স্ট জেনারেশন বার করে সেকেন্ড জেনারেশন বার করার জন্য কি করতে করেছিলাম, যে তাদের মধ্যে আবার স্বপরাগায়ন করেছিলাম। এবার এটাকে যদি আমরা স্বপরাগায়ন করি, যে এই আর ওয়াই মানে আর ওয়াই নেব স্মল ওয়ার ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই নেব, ক্যাপিটাল ওয়াই নেব দুদিকেই, তারপর ক্যাপিটাল আর স্মল ওয়াই নেব, ক্যাপিটাল আর স্মল ওয়াই নেব, তারপর স্মল আর ক্যাপিটাল ওয়াই নেব, এই দিকেও তাই নেব, এখানে স্মল আর স্মল ওয়াই, এখানে স্মল ওয়াই, মানে এইখানে যেটা যেটা নিয়েছি এই উপরের দিকে এই পাশে বাদিকেও সেটাই রেখেছি। এবার এই চেকার কার্ডটা কিভাবে করতে হয়, এই দুটোকে গুণ করতে হয়, মানে এরকম ভাবে এই দুটোর গুণ, এরকম এইভাবে এই দুটোর গুণ করতে হয়, এইভাবে এই দুটোর গুণ করে এরকম গুণ করে করে সেটাকে বার করতে হয়, এই দুটোর সাথে গুণ করে করে পাব। তো সেখান থেকে পেয়ে আমাদের সেই ফিনোটিপিক্যাল অনুপাতটা আমরা কি দেখেছি, 9:3:3:1। আশা করছি সবার কাছে ক্লিয়ার। এবার চলে আসি টেস্ট ক্রস, তাহলে দ্বিসংখ্য জনন অনুপাতটা কি, ফেনোটাইপ অনুপাতটা 9:3:1। এটা পরীক্ষায় লাগে দ্বিসংকরে, যে যে দ্বিসংকর জননের ফেনোটাইপ অনুপাতটা কত, যে 9:3:3:1। আর টেস্ট, এবার আমরা জানবো যে টেস্ট কস্টটা কি। টেস্ট কস্ট যে বলছে কোন জীবের যে জিনোটাই জানার জন্য তাকে প্রচ্ছন্ন হোমোজাইগাস জীবের সাথে সংক্রমণ ঘটানোকে আমরা তাদের টেস্ট ক্রস বলবো। মানে কোন মানে জীবের F1 জেনারেশন প্রথমে যেটা উৎপন্ন হয়, যে F1 জেনারেশন, সেটাকে যদি তার মানে জীবের এই ফেনোটাইপ জানার জন্য তার প্রচ্ছন্ন মানে যেটা ডমিনেন্ট মানে ডমিনেন্ট নয় ডরমেন্ট অবস্থায় থাকবে, সুপ্ত অবস্থায় থাকবে, তা সে প্রচ্ছন্ন হোমোজাইগাস জীবের সাথে যখন সংক্রমণটা করাবো, মানে F1 এর সাথে তার যে ডরমেন্ট ফেজের যখন আমরা সংক্রমণ করবো, তার মাধ্যমে আমরা টেস্ট ক্রসটা জানতে পারবো। চলে আসলাম নেক্সট স্লাইডে। এবার আমরা এই মেন্ডেলের মানে সূত্রের এই প্রথম এক সংকর আর দ্বিসংকর জেনে নিলাম, তারপর জেনে নিলাম যে এই ল অফ সেগ্রিগেশন বা তারপরে ল অফ ইন্ডিপেন্ডেন্স সেটা জেনে নিলাম। অ্যাকচুয়ালি মেনলি মেন্ডেলের সূত্র তিনটে হয়, ল অফ ডমিনেন্স, ল অফ দেখুন এই যে দেখুন আমি এটা হয়তো একটু মিস করেছি, যে ফার্স্টে যেটা হয় যে ফার্স্ট যখন এই প্রথম সংকরণ এই যে এটা উৎপন্ন হলো, মানে এই একটা আর একটাকে যে ডমিনেট করছে, সেটা ল অফ ডমিনেন্সও আমরা বলতে পারি। মানে মেন্ডেলের এই পরীক্ষায় তিনটে পার্ট নিয়ে গঠিত হয়, ল অফ ডমিনেন্স, ল অফ আপনার সেগ্রিগেশন আর ল অফ ইন্ডিপেন্ডেন্স, এই তিনটের উপর নিয়ে গঠিত হয়। এই ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট এটা দ্বিসংকরের মধ্যে পড়ছে, ল অফ ডমিনেন্স আর ল অফ সেগ্রিগেশন এটা পড়ছে ফার্স্টের মধ্যে। চলে আসি আমরা এই পয়েন্টে। এবার দেখবো মেন্ডেলবাদের ব্যতিক্রম। আমরা তো মেন্ডেলবাদটা জানলাম, এবার জানবো এর ব্যতিক্রমের মধ্যে কি কি আছে। প্রথম যেটা জানবো যে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স, সেটা কি বলছে, যখন যখন সংকর জীবে প্রকট ও প্রচ্ছন্ন কোনো বৈশিষ্ট্যই সম্পূর্ণ প্রকাশিত না হয়ে একটি মধ্যবিত্ত বৈশিষ্ট্যে প্রকাশ ঘটে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অসম্পূর্ণ প্রকটতা। দেখুন অসম্পূর্ণ, আমরা টার্ম থেকে আগে প্রথমে জানার চেষ্টা করবো। অসম্পূর্ণ মানে যেটা সম্পূর্ণ নয়, আর প্রকটতা মানে কি, যেটা প্রকাশ পাবে। তাহলে অসম্পূর্ণ মানে সম্পূর্ণ নয় ভাবেই যেটা প্রকাশ পাবে, সেটাই অসম্পূর্ণ প্রকটতা। তাহলে সেটাই বলেছে যে প্রকট ও প্রচ্ছন্ন কোনো বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রকাশিত না হয়ে একটি মধ্যবর্তী বৈশিষ্ট্য যদি প্রকাশ পায়, তাকেই আমরা বলবো অসম্পূর্ণ প্রকটতা। এখানে সন্ধ্যামালতী ফুলের উদাহরণ দেওয়া হয়েছে। সন্ধ্যামালতী ফুলের বর্ণ লাল আর এবং সাদা আর থেকে দেখুন গোলাপি আর হয়, মানে এই ক্যাপিটাল আর এই স্মল আর হয়ে এই দুটো যখন সংকলন হয়ে এইটা উৎপন্ন হয়,
সেটা কি হয়? গোলাপি। মানে এই ক্যাপিটাল আর ক্যাপিটাল এটা লাল, আর স্মল আর কি এটা সাদা। তাহলে আর ফার্স্ট জেনারেশনে কি উৎপন্ন হলো? ক্যাপিটাল আর স্মল আর। কিন্তু দেখুন এই অসম্পূর্ণ প্রকারটা মানে কি, একটা গোলাপি বর্ণেরই ফুল উৎপন্ন হবে, কিন্তু সেটা লালও হলো না সাদা হলো না, কি হলো, দুটোর মিশ্রণে একটা আপনার গোলাপি উৎপন্ন হলো। সেটাই এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। তারপরের পয়েন্ট কি জানবো? সহপ্রকটতা। সহপ্রকটতা কি? আমরা অসম্পূর্ণ প্রকটতা জেনে নিলাম, এবার বুঝি সহপ্রকটতা। সহপ্রকটতা কি? যে হেটেরোজাইগাস অবস্থায় অ্যালিল দুটি সমানভাবে নিজেদের বৈশিষ্ট্যকে প্রকাশ করে তাদেরই আমরা বলবো সহপ্রকটতা। অসম্পূর্ণটা কি ছিল? যেখানে মানে অসম্পূর্ণ ভাবে প্রকাশ পাচ্ছে। আর এটা ছিল যে যারা দুজনই দুটো অ্যালিলই কি করবে, দুজনকে সমানভাবে নিজেদেরকে প্রকাশ করবে। যেমন আপনার এবিও ব্লাড গ্রুপের এ ও বি উভয়ই প্রকটতা। এবিও ব্লাড গ্রুপে এ আর বি দুজনেই সমানভাবে নিজেদেরকে প্রকট করে মানে প্রকাশ পাবে, সেইটা উদাহরণ হিসেবে আমরা ধরবো। তার থার্ড পয়েন্ট কি দেখবো? যে মাল্টিপল অ্যালিল। মাল্টিপল অ্যালিল কি? যখন কোনো একটি বৈশিষ্ট্য দুইয়ের বেশি অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে আমরা কি বলি? তাকেও আমরা মাল্টিপল অ্যালিল বলি। এটাও আমাদের মানুষের এবিও ব্লাড গ্রুপের মধ্যে দেখা যায়। তাহলে এই সহপ্রকটতা এটাও আমাদের এবিও ব্লাড গ্রুপের মধ্যে দেখা যায়। আবার মাল্টিপল অ্যালিলের প্রয়োগ সেটাও কিন্তু আমাদের এই এবিও ব্লাড গ্রুপে দেখা যায়। আর একটা কি বলেছে? যে লিথাল জিন। দেখুন আপনাদের কিন্তু এই উদাহরণ হিসেবে দেবে, এইভাবে কাকে বলে তো আপনাদের লাগবে না কম্পিটিটিভ পরীক্ষায়। আপনাদের দেবে ধরুন যে হ্যাঁ এবিও ব্লাড গ্রুপটা, তো এবিও ব্লাড গ্রুপে কি ধরনের কি ধরনের আপনার প্রকটতা দেখা যায়। তখন তখন যদি অসম্পূর্ণ প্রকটতা বলে বা সম্পূর্ণ বা সহপ্রকটতা, তাহলে কি হবে? সেটা সহপ্রকটতা। আর কি ধরনের অ্যালিল মানে এবিও ব্লাড গ্রুপে কি ধরনের অ্যালিল দেখতে পাওয়া যায়? যে ও মাল্টিপল, কারণ এবিও মাল্টিপল অ্যালিল দেখা যায়। সেটা আপনাদের এই উদাহরণ দিয়ে মনে রাখতে হবে, এক্সাম্পলটা। এখানে আপনার কম্পিটিটিভ পরীক্ষা নিয়ে উদাহরণটা ইম্পর্টেন্ট। তারপর বলেছে লিথাল জিন। সেটা কি? যে জিনের প্রভাবে জীবের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাকে লিথাল জিন বা মারক জিন বলে। অনেক সময় এমসিকিউতে আসতেই পারে যে এক রকমের মারক জিন, মানে মারক জিন কাকে বলে? এটা হয়তো মারক জিন বলে দিল, আপনি হয়তো লিথাল জিন জানেন, মারক জিন জানেন। তাহলে লিথাল জিন আর মারক জিন দুটো সমানই, মানে দুটো সমান মিনিং। টার্মসটা শুধু আলাদা, লিথাল আর মারক হয়ে যাচ্ছে। এবার মারক জিন বলে তার অপশন লিথাল জিন দিয়ে দিতে পারে, বা লিথাল জিন দিয়ে মারক জিন নিতে পারে। তাহলে সেটা কি? যেখানে জিনের মৃত্যু অবধি ঘটতে পারে। লেথাল কথার সাথে মৃত্যু রিলেটেড, সেটা মনে রাখবেন লেথালের সাথে, তাহলেই যথেষ্ট। চলে আসি নেক্সট স্লাইডে। পরেরটা আমরা জানবো যে ক্রোমোজোম। যেহেতু বংশগতি পড়ছি বা জেনেটিক্স পড়ছি, সেখানে আমরা জানবো যে ক্রোমোজোম ও লিঙ্গ নির্ধারণ। ক্রোমোজোম আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে সেখানে বলেছে যে কোষের নিউক্লিয়াসে অবস্থিত স্বপ্রজননশীল জিনের ধারক ও বাহক যা বংশগত বৈশিষ্ট্য বহন করে। কারণ এই ক্রোমোজোম মানে কি? সেটা ক্রোমোজোম আমাদের ডিএনএ এর মধ্যে থাকবে। তো এই ক্রোমোজোম যেটা অনেকগুলো ভাগ হয় আবার, যে বিভিন্ন ধরুন ক্রোমোজোমের দেখতে হয়, সেটা এত পরীক্ষায় লাগবে না, মানে যেই মেটাসেন্ট্রিক টেলোসেন্ট্রিক মানে এরকম হয়। এত ডিটেলস দরকার নেই, যেটুকু আপনাদের জানার বিষয় যে আমাদের কোষের নিউক্লিয়াসে অবস্থিত থাকে ক্রোমোজোমটা কি, আমাদের যে এই নিউক্লিয়াস ছিল তার মধ্যে যে এরকম ভাগ ছিল একটা এরকম সূত্রাকার, সেখানে আমাদের এই ক্রোমোজোম অবস্থিত থাকে নিউক্লিয়াসের মধ্যে। এটা কি? স্বপ্রজননশীল, মানে যেখানে ডিএনএ আরএনএ আছে সেটা কি হবে? স্বপ্রজনন করতে পারবে। তার জন্য এই টার্মটা দিয়েছে। আর এটা কি? জিনের ধারক বাহক, কারণ ডিএনএ তো জিনের ধারক বাহক। তার জন্য আশা করছি যে এই ডেফিনেশনটা জাস্টিফাই করতে পেরেছি, ওয়ার্ড গুলোকে আপনাদের বোঝাতে পেরেছি। এবার আমরা জানবো যে আমাদের মানুষের ক্রোমোজোম নাম্বার কত আছে। তাহলে আমাদের মানুষের দেহকোষে মোট 46টি ক্রোমোজোম থাকে। 46টি বা 23 জোড়া আমাদের ক্রোমোজোম থাকে। আর অটোজোম কটা থাকে? এই 46টির মধ্যে 44টা হলো আমাদের অটোজোম। আমাদের এই যে 46 পেয়ার এই ক্রোমোজোম থাকে, তার মধ্যে আমাদের হলো 44টা হলো অটোজোম,
অটোজোম, আর একটা হলো আমাদের ওয়ান পেয়ার, একটা সরি দুটো, মানে ওয়ান পেয়ার, দুটো হলো সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম, তাহলে আমাদের 46টা ক্রোমোজোম আছে, যার মধ্যে 44টাই কি করবে, 44টা ক্রোমোজোমকে আমরা অটোজোম বলবো। আর দুটি বা এক জোড়া যেটা, সেটাকে আমরা বলবো সেক্স ক্রোমোজোম। এই এক জোড়া যে ক্রোমোজোম থাকে এক্স বা ওয়াই, বা এক্স বা ওয়াই, সেই ক্রোমোজোম সেটাকেই আমরা সেক্স ডিটারমাইন হবে যে একটা ফিমেল না মেল, কেননা একটা ফিমেলের বডিতে এক্স এক্স থাকবে আর মেল বডিতে এক্স ওয়াই থাকবে। এবার যদি কোন কারোর যে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, এই সেক্স ক্রোমোজোমটা এক্স আর ওয়াই হয়, তাহলে সে পুরুষ হিসেবে গণিত হবে। আর কারো যদি এই সেক্স ক্রোমোজোমটা এক্স এক্স ওয়াই, সে মহিলা হিসেবে নির্বাচিত হবে। তাহলে সেটাই বলেছে সেক্স ক্রোমোজোম, একজোড়া ক্রোমোজোম যা লিঙ্গ নির্ধারণ করে। এই পুরুষের লিঙ্গ নির্ধারণ কি হবে, পুরুষের সেক্স ক্রোমোজোম হলো এক্স ওয়াই, হেটেরোগ্যামেটিক। আর স্ত্রীদের হলো সেক্স ক্রোমোজোম যেটা হলো এক্স এক্স, যেটা হলো হোমোগ্যামেটিক। তাহলে আমাদের যে পুরুষদের যে এক্স ওয়াই দেখতে পাওয়া যায় সেটা হলো আহ আপনার হেটেরোগ্যামেটিক, আর স্ত্রীদের যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো হোমোগ্যামেটিক। কেননা এক্স এক্স মানে দুটো তো একই রকম, তাই সেটা হোমো হবে। হিট মানে আমি দেখুন, হোমো মানে দুটো একই ধরনের, এক্স এক্স তো একই না, তার জন্য এক্স এক্স হচ্ছে, আর এক্স ওয়াই যেহেতু দুটো আলাদা তাই হেটেরোগ্যামেটিক বলছি। বলছে সন্তানের লিঙ্গ নির্ধারণ, সন্তানের লিঙ্গ নির্ধারণে পুরুষের ওই ওয়াই ক্রোমোজোমটাই দায়ী। দেখুন এখন এইটা কি মানে কিছুদিন আগেও এটা যেমন আইনত আইনত স্টাবলিশ হয়ে গেছে যে সেক্স ডিটারমিনেশন করা যাবেই না কোনোভাবে। মানে এই সেক্স ডিটারমিনেশন করা গেলে অনেক, যেহেতু ভ্রূণ হত্যা হতো, মেয়ে হত্যা, কারণ অনেকে তো অ্যাওয়ার নয় পড়াশোনার বিষয়ে, বা অনেক কিছু নিয়ে অ্যাওয়ারনেস ছিল না তাদের মধ্যে। তার জন্য মেয়ে একটা আফটার ম্যারেড মেয়েদেরকে দায়ী করা হতো কোনো, যে ছেলে না মেয়ে হবে, তার জন্য এরকম অনেক প্রিমিটিভ, ধরুন হরিয়ানা, এইসব জায়গায়, হরিয়ানা, পাঞ্জাব বা ইউপি, বিহার, এইসব জায়গায়, বা ওয়েস্ট বেঙ্গলের কিছু পার্টি কিন্তু এখনো মানে এই বিষয়টা ছিল যে মেয়ে হলে, মেয়ে সন্তান হলে ভ্রূণ হত্যা করা হবে। এটা যে একটা মিসকনসেপ্ট, যে মেয়েদের কিন্তু এখানে কোনো হাত থাকে না। এই এক্স এটা কিন্তু যেটা মেল পার্টনার হয় তার ওয়াই ক্রোমোজোমের ভিত্তি করে কিন্তু এটা ডিটারমিনেশন হয় যে মানে মেয়ে সন্তান হবে না ছেলে সন্তান হবে, সেই ব্যাপারটা। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট স্লাইড। এই অবধি আশা করছি ক্লিয়ার হয়ে গেছে যে প্রথমে আমরা জানলাম যে টার্মস গুলো, তারপর আমরা দেখলাম যে মেন্ডেলের পরীক্ষা, এক সংকর দ্বিসংকর, তারপর আমরা জানলাম যে ক্রোমোজোম, যে ক্রোমোজোম জিনিসটা কি, আহ মানে পরীক্ষায় যেটুকু লাগবে ক্রোমোজোমটা কাকে বলছে, আর ক্রোমোজোমের মাধ্যমে আমরা মানে ক্রোমোজোমের মানে কয়টা ভাগ থাকছে, মানে ক্রোমোজোমের মধ্যে সেক্স ক্রোমোজোম আর অটোজোম দুটো ভাগ থাকছে, তার আবার মেল আর ফিমেলদের কি মানে সেক্স ক্রোমোজোমের কোনটা ডিটারমাইন করা হয়, যেটা থাকলে মেল হবে আর ফিমেল হবে, মানে মেল হলো এক্স ওয়াই হবে আর ফিমেল হলো এক্স এক্স হবে। আর এই মানে কোন সন্তান মেল না ফিমেল হবে সেটার জন্য কে দায়ী, পুরুষের ওই ওয়াই বা ওয়াই নামক যেটা থাকে ক্রোমোজোম, সেটা কিন্তু দায়ী। আশা করছি ক্লিয়ার। এবার আমরা জানবো যে বংশগতির আণবিক ভিত্তি বা মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। এটাতে বলেছে ডিএনএ। ডিএনএ এর ফুল ফর্মটা কি জানবো, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখুন আমি একদম বেসিক থেকেই বলছি, কারণ জানি না যে মানে কারা কোন স্ট্রিম থেকে এসেছেন। তো অনেক সময় পরীক্ষায় দিতে পারে যে ডিএনএ এর ফুল ফর্ম কি, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এটা কি, এটা হলো বেশিরভাগই জীবের জেনেটিক উপাদান। ডিএনএটা কি, জেনেটিক উপাদান, যেটা কি বংশগতির ধারক বাহক, সেটাই। আর এটা কে আবিষ্কার করেছিলেন, এই ডিএনএ এর যে একটা মডেল, মানে এই যে স্পাইডার ফিলিক্স, এই যে এই যে হেলিক্স আকার এরকম যেই এর মধ্যে পিউরিন পিরিমিডিন বেস থাকবে, তো সেটা কে করেছে, ওয়াটসন ও ক্রিক। ওয়াটসন ও ক্রিক এই দ্বিতন্ত্রী বা ডাবল হেলিক্স মডেল দেন। এই ডিএনএ একটি পলিনিউক্লিয়েটেড শৃঙ্খল, এর একক হলো নিউক্লিওটাইড। ঠিক আছে, এই যে ডিএনএ এর মধ্যে কি থাকে, পলিনিউক্লিওটাইড শৃঙ্খল থাকে, এর এককটা কি, নিউক্লিওটাইড। একটি নিউক্লিওটাইড পেন্টোজ শর্করা
একটি নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে, পেন্টোজ শর্করা থাকে। আর এই ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয়। নিউক্লিওটাইড, আচ্ছা দুটো এখানে নিউক্লিওসাইডটা আমি করিনি। নিউক্লিওটাইড মানে হলো যার মধ্যে এই ফসফেট গ্রুপটা প্রেজেন্ট থাকবে, মানে ডিঅক্সিরাইবোজ তার সাথে ফসফেট গ্রুপ আর হলো নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস এই তিনটে নিয়ে কি গঠিত হবে, একটা নিউক্লিওটাইড। আর নিউক্লিওসাইড যে থাকবে যেখানে ফসফেট থাকবে না সেটা। এবার নাইট্রোজেন বেস, মানে নাইট্রোজেন বেস তো থাকতেই হবে, সেই নাইট্রোজেন বেসের আবার প্রকারভেদ হয় এই ডিএনএ এর মধ্যে। সেগুলো কি কি, যে সেগুলো হলো পিউরিন, পিউরিন আর পিরিমিডিন। দেখুন এই টার্ম গুলো না একটু জেনে নিন, কারণ এইগুলো না এই টার্ম থেকে পরীক্ষায় আসে যে পিউরিন বেস মানে কি। একটা পিউরিন বেস আর একটা পিরিমিডিন বেস থাকে, ঠিক আছে, একটা পিউরিন বেস একটা পিরিমিডিন। এবার পিউরিন বেসটা কি, পিউরিন বেসটা হলো যেখানে অ্যাডেনিন আর গুয়ানিন থাকবে। আর পিরিমিডিনটা কি, যেখানে সাইটোসিন আর থিয়ামিন, সাইটোসিনের সি, থিয়ামিনের টি, আর অ্যাডেনিন এ আর গুয়ানিন জি। এবার এই এই মানে পিউরিন আর পিরিমিডিন এই দুটি নাইট্রোজেন বেস থাকে দুই প্রকার ডিএনএ এর মধ্যে। আবার এই পিউরিনের এর সাথে এই টি, এই পিরিমিডিনের টি যুক্ত হয়, মানে এ টি, এ আর এই টি যুক্ত হয়, এটি আর এই জিসি, জিসি এইভাবে যুক্ত থাকে। তাহলে এর সাথে এই পিউরিন পিউরিন বেসের এর সাথে পিরিমিডিনের এটি ডাবল বন্ড দ্বারা যুক্ত হয়। আর গুয়ান এ মানে হলো অ্যাডিনিন, জি মানে হলো গুয়ানিন, সি মানে হলো সাইটোসিন আর টি মানে হলো থাইমিন। আগে এই টার্ম গুলো একটু জেনে নিন, যে এ মানে হলো অ্যাডিনিন, জি মানে গুয়ানিন, সি মানে সাইটোসিন আর টি মানে থাইমিন। এই পিউরিন আর পিরিমিডিন এই দুটো বেস যুক্ত থাকে এই ডিএনএ এর মধ্যে। তার জন্য এই অ্যাডিনিনের সাথে থাইমিন ডাবল ডাবল বন্ড দ্বারা যুক্ত হচ্ছে। আর গুয়ানিন আর সাইটোসিন ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকছে। এইভাবে ডিএনএ এর মধ্যে এই নাইট্রোজেন বেস গুলো যুক্ত থাকে। এই যে এইভাবে যে যুক্ত হচ্ছে সেটাকে আমরা একটা একটা সূত্রের আকারে আমরা বলি, সেই সূত্রটার নাম হলো চার্গাফ সূত্র। এই যে দেখুন এ ইস টু এ ইকুয়াল টু টি এবং জি ইস টু টি, এই এ প্লাস জি আর জি প্লাস আর এই সি প্লাস টি দুটো সমান হয়ে যাবে, এটার অনুপাত 1 হবে, মানে 1:1 বা অনুপাত বা সমান, 1:1 বা সমান যেটাই আপনি ধরতে পারেন, দুটো দুটো মানে সমান করা হচ্ছে। তো এখানে এ আর টি দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে সেটাই বলা হয়েছে। আর জি আর সি তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে, যেটা আগেই আমরা বলে দিয়েছি। আর এটা হলো ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। শুধু আরএনএ এর ক্ষেত্রে, আরএনএ শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড যেটা, সেটার ক্ষেত্রে কি হবে, আপনার এই থাইমিন এই টিটা এই মানে এই পিরিমিডিন বেসে থাইমিনের জায়গায় আর একটা ঢুকবে, সেটা হলো ইউরাসিল। ইউরাসিল নামে, এর পরিবর্তে ইউরাসিল, এটা আরএনএ এর ক্ষেত্রে। এই আরএনএ এর ক্ষেত্রে এই থাইমিনের পরিবর্তে ইউরাসিল যুক্ত হবে পিরিমিডিন বেসে। তাহলে আমাদের ডিএনএ এর ক্ষেত্রে কি হবে, ডিএনএ এর আমরা কি শিখলাম এখান থেকে, যে ডিএনএ যার ফুল ফর্ম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই যে ডিএনএ মডেলটা কে করেছিলেন, ওয়াটসন আর পিক করেছিলেন। এটার মধ্যে পিরিমিডিন আর পিউরিন বেস থাকে। আর এই মানে পিরিমিডিন যেটা পিরিমিডিন বেস যেটা, সেটা হলো আমাদের সাইটোসিন আর থাইমিন। আর আপনাদের পিউরিন বেস যেটা থাকে সেটা অ্যাডিনিন আর গুয়ানিন। এই পিরিমিডিন আর পিউরিন আর পিরিমিডিন বেস তো দুটো মিলিয়ে যুক্ত থাকে ডিএনএ এর মধ্যে। তাহলে পিউরিনের এ আর পিরিমিডিনের টি, এটা হাইড্রোজেন বন্ড ডাবল বন্ড দ্বারা এটি এ ডাবল বন্ড টি এইভাবে থাকে। আর জি ট্রিপল বন্ড সি এইভাবে যুক্ত থাকে, জি সি যুক্ত থাকছে। আর আরেকটা যেটা ডিএনএ, তার সাথে আমরা জানতে হবে যে আরএনএ, আরএনএ এর ফুল ফর্ম কি, রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা কি থাকে রাইবোজ শর্করা থাকে, যার মধ্যে এই যাতে
মানে এজিসি থাকবে, শুধু টির পরিবর্তে কি থাকবে, জির পরিবর্তে এখানে ইউ থাকবে। তাহলে ডিএনএ তে অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন থাকবে। আর আরএনএ তে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন থাকবে, ইউরাসিল থাকবে। আশা করছি ক্লিয়ার। আর একটা কি বলেছে যে ইউক্যারিওটিক কোষে ডিএনএ হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত হয়ে নিউক্লিওজোম গঠন করে, যা ক্রোমাটিন তন্তু তৈরি করতে সাহায্য করে। এটাই ছিল এখানের কোয়েশ্চেন, কেননা অনেক সময় দিতে পারে যে ইউরাসিল কার থাকে, ডিএনএ না আরএনএ, তাহলে ইউরাসিল কিন্তু আরএনএ থাকবে, ডিএনএ থাকবে না। আর এই যে 4 গ্রাফের সূত্র যেটা প্রমাণ করে দেয় যে এই দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে সমান, মানে এর জন্য এই A+D C+D কে সমান সমান দেখানো হয়েছে, এই যে সমান। এই দুটো যদি আমরা করি তাহলে সমান পাবো, সেটাই। এই 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 স্লাইডটা এখানেই আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট। পরেরটা আমরা জানবো যে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমাটা কি? এই সেন্ট্রাল ডগমা কি মানে কি প্রস্তাব দিয়েছিলেন? ফ্রান্সিস ক্রিক সেন্ট্রাল ডগমার প্রস্তাব করেন। সেন্ট্রাল ডগমাটা কি? যখন আমরা সেন্ট্রাল ডগমা হলো একটা সিকোয়েন্স, যেখানে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হবে, আরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হবে, এই যে সিকোয়েন্স, তাকে আমরা বলবো সেন্ট্রাল ডগমা। ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হবে, আরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হবে, তাকে আমরা বলবো সেন্ট্রাল ডগমা। তারপর আমরা দেখবো কি রেপ্লিকেশন। রেপ্লিকেশনটা কি? যখন ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরির প্রক্রিয়া, এটি একটি অর্ধ সংরক্ষণশীল প্রকৃতির। মানে যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, সেটাকে আমরা রেপ্লিকেশন বলবো। তারপর আমরা জানবো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কি? যখন আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করব। কি ধরনের আরএনএ? এমআরএনএ তৈরি করব, সেটাকে বলবো ট্রান্সক্রিপশন। রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ, ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে এমআরএনএ। আর ট্রান্সলেশন কি? এই যে এমআরএনএ উৎপন্ন হলো, এই এমআরএনএ থেকে যখন আমাদের প্রোটিন উৎপন্ন হবে, আমাদের এমআরএনএ থেকে যখন প্রোটিন উৎপন্ন হবে, তাকে আমরা কি বলবো? ট্রান্সলেশন। তাহলে সেন্ট্রাল ডগমা হলো একটা সিকোয়েন্স, যেখানে আমাদের কে প্রস্তাব করেছিলেন? ফ্রান্সিস ক্রিক। যে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হবে, আরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হবে। তার মধ্যে আবার কি আছে, যে ধরুন ডিএনএ থেকে ডিএনএ যখন হবে উৎপন্ন, তখন আমরা তাকে বলবো রেপ্লিকেশন। আর ডিএনএ থেকে যখন আমাদের এমআরএনএ উৎপন্ন হবে, তাকে বলবো ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে যখন আমাদের প্রোটিন উৎপন্ন হবে, মানে এমআরএনএ থেকে জেনেটিক কোড অনুযায়ী রাইবোসোমে যে অ্যামাইনো অ্যাসিড সজ্জাকরণের মাধ্যমে যে প্রোটিন উৎপন্ন হবে, তাকে বলবো আমরা ট্রান্সলেশন। আশা করছি ক্লিয়ার, কেননা অনেক সময় দিয়ে দেয় যে ট্রান্সলেশনটা কি, অপশন দিতে পারে যে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, না ডিএনএ থেকে প্রোটিন, নাকি কি সেটা। তাহলে এর জন্যই আপনাদের এটা একটু জানতে হবে, কেননা এখান থেকে যদি একটু ভেতরে কোয়েশ্চেন দেয়, তাহলে কিন্তু এই কোয়েশ্চেন গুলো আসার সম্ভাবনা রয়েছে। তারপর চলে আসি যে এই যে জেনেটিক কোডটা কি? জেনেটিক কোডটা হলো তিনটে বা ট্রিপলে, অর্থাৎ 3টি বেস মিলে একটি কোডন গঠন হয়। আমাদের না এই যে পিউরিন আর পিরিমিডিন বেস থাকে, মানে ATGC, তার মধ্যে 3টে মিলে একটা কোডন তৈরি হয়। সে 3টে হচ্ছে বলে তাকে আমরা চুই বলছি বা ট্রিপলেট কোডন বলছি। এটি একটি অ্যামাইনো অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে। এই যে ধরুন, এই পরবর্তীতে এই AUG বা UGA, এই তিনটে মিলে না কোডন তৈরি হয়। সেই তিনটে হচ্ছে বলে তাকে আমরা তৈরি বলছি। এরকম মোট 44টি কোডন রয়েছে। তাহলে এই তিনটে করে কটা আছে? 44টি কোডন আছে। এই AUG হলো প্রারম্ভিক কোডন, আর UAA, UAG, UGA এগুলো হলো সমাপ্তি কোডন। দেখুন, আপনারা এইটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন যে একটা প্রারম্ভিক কোডন কোনটাকে বলছে, আর সমাপ্তি কোডন, কারণ অনেক সময় পরীক্ষাতে কিন্তু
দিতে পারে। আমি একটু ব্র্যাকেট করে দিচ্ছি। ইউএজি অগ, ইউএজি অগ হলো ইউএজি, সরি এইউজি অগ, এইউজি এটা হলো ফার্স্ট মানে ট্রিপলেট কোডন দিয়ে শুরু হবে, আর শেষ কোথায় হবে সেগুলো হলো ইউএএ, ইউএজি আর ইউজিএ। উয়া, অগ আর উগা এই তিনটে হলো এন্ড, সমাপ্তি কোডন। ঠিক আছে, সবাই একটু নোট ডাউনও করে রাখতে পারেন, কেননা অনেক সময় ধরুন দিতে পারে যে সমাপ্তি কোডন কি, যে কোনো একটা দিয়ে দিতে পারে ইউএ, ইউএজি না ইউজিএ, তাহলে এই তিনটে হলো সমাপ্তি কোডন হচ্ছে। আর অগ যেটা ফার্স্টটা বিগিনিং যেটা হচ্ছে একটা ডিএনএ, সেটা কোন কোডন দ্বারা, অগ দ্বারা হচ্ছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট স্লাইডে। পরে যে পয়েন্ট দুটো জানবো যে লিঙ্কেজ আর ক্রসিং ওভার কি। লিঙ্কেজ, লিঙ্কেজটা কি? লিঙ্কেজটা হলো যে বলেছে যে একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলির একসঙ্গে থাকার যে প্রবণতা এবং বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার যে ঘটনা, তাকেই আমরা কি বলবো, লিঙ্কেজ। লিঙ্কেজ বা লিঙ্ক মানে কি, সমল, বলি না আমরা একটা লিঙ্ক করা, লিঙ্ক আধার কার্ডের লিঙ্কটা করেছিস মানে আধার কার্ডের নাম্বারটা যুক্ত কর, তাহলে লিঙ্ক মানে বুঝতে পারছেন একসাথে থাকার প্রবণতা। লিঙ্কেজটা কি? যখন আমরা যে একটি ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি একসঙ্গে থাকার প্রবণতা এবং বংশ পরম্পরায় যে সঞ্চারিত হওয়া, তাকেই আমরা কি বলবো, লিঙ্কেজ। তারপর কি বলেছে, ক্রসিং ওভার। ক্রসিং ওভারটা কি? মিওসিস কোষের বিভাজনের এই প্যাকাইটিন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে বিহাংশের বিনিময়কে ক্রসিং ওভার আমরা বলি। মানে যখন এই অ্যালিল গুলোর মধ্যে না এরকম দেহাংশের বিনিময় ঘটবে, ঘটে এই দেহাংশের বিনিময় ঘটবে, তখন আমরা তাকে কি বলবো, যে ক্রসিং ওভার। সেটা কোন উপদশায়, এই প্যাকাটিং উপদশায় সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যখন দেহাংশের বিনিময় ঘটবে, তাকে আমরা বলবো এই ক্রসিং ওভার। এর ফলে কি হবে, নতুন জিনগত সংমিশ্রণের উদ্ভব হবে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট, নেক্সট স্লাইডে বলেছে জানবো আমরা যে মিউটেশন বা পরিবৃত্তিটা কি। মিউটেশন বা পরিবৃত্তি, মিউটেশন জীবের জিনে বা ক্রোমোজোমে আকস্মিক, স্থায়ী এবং বংশানুসরণযোগ্য পরিবর্তনকে আমরা মিউটেশন বলছি। মিউটেশন মানে হলো যখন পরিবর্তন, যেই পরিবর্তনটা আমরা বংশানুসরণযোগ্য কোনো পরিবর্তন দেখতে পাই, বলে না এমনি টার্ম যে মিউটেশন মানে হলো পরিবৃত্তি, মানে যেটা ছিল তার থেকে একটু পরিবর্তিত হয়ে অন্য কিছু, সেটাই আমরা বলবো মিউটেশন। এই মিউটেশনের প্রবক্তাকে বিজ্ঞানী হিউগো ডি ভিস, হিউগো ডি ভিস, ইনি মিউটেশনের তত্ত্বের প্রবক্তা। এই তার মধ্যে বলেছে মিউটাজেন আর পয়েন্ট মিউটেশন কি। মিউটাজেনটা কি, যে সকল পদার্থ বা রশ্মি মিউটেশন ঘটায়, যে ধরুন এক্স রে, ইউভি রে, যেগুলো আপনার যে মিউটেশন ঘটাচ্ছে তাকে মিউটাজেন বলছি। আর পয়েন্ট মিউটেশন কি, যখন ডিএনএ এর কোনো একটি বেস পেয়ারের পরিবর্তন ঘটে। আমাদের যে বেস পেয়ার গুলো থাকছে, মানে আমাদের 23 জোড়া বেস পেয়ার, তার মধ্যে কারো যদি একটা পরিবর্তন হয়, তখন আমাদের তাকে পয়েন্ট মিউটেশন বলছি। কিন্তু সেটা একটা আমাদের শরীরে একটা, সেই দেখুন আমাদের যেটা নর্মাল থাকার কথা সেই সিকোয়েন্সে যদি না হয়, পরিবর্তন যখন হবে তাকে আমরা তো পয়েন্ট মিউটেশন বলছি, কিন্তু পরিবর্তনের ফলে একটা ডিজিজ হয় তাকে বলা হয় এই সিকেল সেল অ্যানিমিয়া। ঠিক আছে, তাহলে সিকেল সেল অ্যানিমিয়াটা এই ডিএনএ এর এই পরিবর্তনের ফলে, ডিএনএ বেস পেয়ারের একটা পরিবর্তনের ফলেই হয়ে থাকে। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট স্লাইড। এবার আমরা জানবো যে বংশগত রোগ। আমাদের এই যে বংশগতি এতক্ষণ জানলাম, যে তার মধ্যে প্রথমে প্ল্যান্ট পার্ট চলে গেলাম, এক সংকর, দুই সংকর, তারপর আমরা জেনে নিলাম যে ক্রোমোজোম, ক্রোমোজোমের নাম্বার, তারপর ডিএনএ জেনে নিলাম, ডিএনএ আর কি জেনে নিলাম, তারপর একটু লিঙ্কেজ, মিউটেশন, এগুলো জেনে নিলাম। এবার চলে এসেছে যে বংশগত রোগ। এই যে আমাদের ডিএনএ সংক্রান্ত তার সেই রোগগুলো কি কি হতে পারে, বংশে এই জেনেটিক ডিসঅর্ডার কি কি হতে পারে। ফার্স্ট জানবো যে অটোজোমাল রোগ। আমাদের যে অটোজোম, মানে আমাদের কি থাকে, আমাদের এই ক্রোমোজোমের মধ্যে
ক্রোমোজোম, তার মধ্যে থাকছে অটোজোম আর সেক্স ক্রোমোজোম। অটোজোম আর সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম 1 পেয়ার আর অটোজোম 22 পেয়ার, মানে এটা 44টা আর এটা দুটো, টোটাল 46, তাই তো? 46টা আমাদের ক্রোমোজোম থাকছে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে যে অটোজোমাল পার্ট, তার ডিসঅর্ডারে কোন রোগগুলো হয়? থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। তাহলে এই থ্যালাসেমিয়া আর সিকেল সেল অ্যানিমিয়া এই দুটো হয় অটোজোমালের ডিসফাংশনের জন্য। সেটা কি? একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, যেখানে হিমোগ্লোবিনের গঠন ত্রুটিপূর্ণ হওয়ায় তীব্র রক্তাল্পতা দেখা যায়। ঠিক আছে, তীব্র যে রক্তাল্পতা দেখা যায় তাকে আমরা বলবো থ্যালাসেমিয়া। আর সিকেল সেল অ্যানিমিয়াটা কি? যখন অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, এতে লোহিত রক্তকণিকা কাস্তের মতো হয়ে যায়। ডিএনএ এই বেস পেয়ার, অটোজোমাল বেস পেয়ারের অ্যাবনর্মালিটির জন্য যখন রক্তকণিকাটা কাস্তের মতো আকৃতি হয়ে যায়, তাকে আমরা বলবো সিকেল সেল অ্যানিমিয়া। আর তারপর আমরা জানবো যে সিক্স লিঙ্ক। এবার অটোজোমালের মধ্যে দুটো ডিসঅর্ডার জেনে নিলাম, একটা থ্যালাসেমিয়া আর সিকেল সেল অ্যানিমিয়া। এটা অটোজোমাল রোগ। এটা পরীক্ষা কিন্তু উল্টোতে আসে যে থ্যালাসেমিয়া কি ধরনের রোগ। থ্যালাসেমিয়া হলো অটোজোমাল রোগ, সিকেল সেল অ্যানিমিয়া অটোজোমাল রোগ। এবার জানবো সিক্স লিঙ্ক রোগ, সেটা কি? বলছে হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। হিমোফিলিয়াটা কি? এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। এতে রক্ততঞ্চন ব্যাহত হয়, মানে রক্তচঞ্চল মানে কাটা স্থান থেকে রক্তক্ষরণটা বন্ধ হতে চায় না, সেটাই বলেছে হিমোফিলিয়া। এটাকে আবার রয়্যাল ডিজিজ রোগও বলে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টার্ম, যে রয়্যাল ডিজিজ রোগ কাকে বলছে? রয়্যাল ডিজিজ রোগটাই কিন্তু হিমোফিলিয়া। তাহলে সেটা আবার কি ধরনের, কোন ধরনের রোগ? সেটা হলো এক্স লিঙ্ক রোগ। এবার আমরা জানবো বর্ণান্ধতা। বর্ণান্ধতা কি? যে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। এক্স ক্রোম বাহিত যে প্রচ্ছন্ন রোগ, সব দেখুন সবগুলো কিন্তু প্রচ্ছন্ন, মানে ডরমেন্ট ফেজে থাকবে, তার জন্য প্রচ্ছন্ন, প্রকট না কিন্তু সবগুলোর মধ্যেই দেখুন একটা সিমিলার, যে প্রচ্ছন্ন রোগ। এতে রোগী লাল ও সবুজ বর্ণের মধ্যে পার্থক্য করতে পারে না। বর্ণান্ধ রোগটা এটা সেক্স লিঙ্ক জনিত রোগ। এখানে মানুষ বর্ণ, মানে ধরুন নীল, ডিপ নীল বা সবুজ, মানে এই ডিপ নীল, হালকা নীল বা এরকম কালারের যে পার্থক্য বুঝতে পারে না, তাকে বর্ণান্ধতা রোগ বলা থাকে, বা কালার ব্লাইন্ডনেস বলা হচ্ছে। এটাও একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। মানে আমাদের ক্রোমোজোম কি কি আছে? এক্স আর ওয়াই। তাহলে বর্ণান্ধতা একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতে পারে, যে এক্স ক্রোমোজোম বাহিত রোগ কি? বর্ণান্ধতা। বর্ণান্ধতা আবার কিসের জন্য হয়? মানে অটোজোমাল না সেক্স ক্রোমোজোমাল? এটা সেক্স লিঙ্ক ক্রোমোজোমাল। আশা করছি ক্লিয়ার। এবার চলে আসবো যে ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এতক্ষণ হয়ে গেল আমাদের যে পড়ে নিলাম অটোজোমাল আর সেক্স লিঙ্ক। এবার ক্রোমোজোমাল ডিসঅর্ডারে আর কি কি হচ্ছে? ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম আর ক্লাইনফিল্ডার সিনড্রোম, এই তিনটে রোগ সম্পর্কে একটু জেনে নিই। এই ডাউন সিনড্রোম এখন খুবই শোনা যায়, যে ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশু, সেই ডাউন সিনড্রোমটা কি করে হয়? যখন 21 নাম্বার অটোজোমাল ট্রাইজোমি হয়, তখন এই এই 21 নাম্বারে ক্রোমোজোম দুটির বদলে তিনটি থাকে। মোট ক্রোমোজোম 47টি হয়ে যায়। মানে আমাদের কি হয়, ক্রোমোজোম নাম্বার তো 22 জোড়া, সেখানে যেই প্রতিটা যেইভাবে সিকোয়েন্সে থাকবে, সেখানে ধরুন এই দুটোর জায়গায় দুটো ক্রোমোজোমই তো হবে, এই দুটোর জায়গায় যখন তিনটি হয়ে যাবে, ট্রাইজোমি। এর জন্য ডাউন সিনড্রোমটাকে আমরা কি বলবো? ট্রাইজোমি। ট্রাইজোমি 21 নাম্বার ক্রোমোজোমে যখন ট্রাইজোমি হয়ে যাবে, দুটোর পরিবর্তে আরেকটা এক্সট্রা চলে আসবে, তখন আমাদের ডাউন সিনড্রোম হবে। আর টার্নার সিনড্রোম কি? যখন সেক্স ক্রোমোজোমের মনোজোমিক জিনোটাইপ হবে, মানে একটা মিসিং থাকবে, দুটোর পরিবর্তে দেখুন জিনোটাইপ হয় X0, মানে একটা থাকবে না, 45টি ক্রোমোজোম হবে, মানে 46টা তো থাকার কথা, তার পরিবর্তে যখন 45টা হবে, রোগীরা স্ত্রী প্রকৃতির হয়, কিন্তু মানে বন্ধা হয়। মানে এখানে যখন তাহলে ডাউন সিনড্রোমে কি হলো? যখন আমাদের
দুটো জায়গায় ক্রোমোজোম 3টে চলে আসছে, এর ফলে কি হচ্ছে 46টি ক্রোমোজোমের জায়গায় 47টা হয়ে যাচ্ছে, এই যে 47টি। আর টার্নার সিনড্রোমে কি হচ্ছে একটা মিসিং, মানে ওই যে X0, তার ফলে কি হচ্ছে আমাদের 46টা থাকার কথা ছিল, তার একটা মিসিং হয়ে কি উৎপন্ন হচ্ছে 45টা। তার জন্য আমরা এইটা টার্নার সিনড্রোমে 45টি ক্রোমোজোম থাকে, ডাউন সিনড্রোমে 47টি ক্রোমোজোম থাকছে, কেননা একটা এক্সট্রা, সেটা 21 নাম্বার ক্রোমোজোমে। আর টার্নার সিনড্রোমে একটা মিসিং থাকছে, তাই এক্সও এরকম জিনোটাইপ হবে, যার জন্য 45টি ক্রোমোজোম থাকছে। আর ক্লাইনফিল্টার সিনড্রোম কি, সেক্স ক্রোমোজোমের ট্রাইজোমি, সেক্স ক্রোমোজোম যেটা হয় XY তার ট্রাইজোমি হবে, জিনোটাইপটা কি হবে XXY, মানে XX, ধরুন XX থাকলে ওয়াইটা অ্যাড হয়ে গেল, মানে একটা ট্রাইজোমি হবে, আসলে 47টি ক্রোমোজোম উৎপন্ন হবে। রোগীরা পুরুষ প্রকৃতির হলেও শিশুসুলভ লক্ষণ দেখা যায়, মানে তারা যদি ধরুন এক্স, কারো যদি XY ছিল, একটা এক্স চলে এসছে অ্যাড হয়ে গেছে, তাহলে সে পুরুষ হয়েও কিন্তু তার সেই স্বভাব মানে সবকিছু স্ত্রীদের মতন হবে। এই যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা গাইনোকোমাস্টিয়া দেখা যায়। আশা করছি ক্লিয়ার। এখান থেকে আপনাদের মনে রাখতে হবে যে ধরুন এই ক্রোমোজোম নাম্বারটা দিতে পারে, আরেকটা যেটা মেইনই হায়ারার্কিতে, যে ক্রোমোজোমাল ডিসঅর্ডার জনিত রোগ কোনগুলো, তাহলে ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইন সিনড্রোম, এগুলো কি ক্রোমোজোমাল ডিসঅর্ডার জনিত রোগ। এখানে কি হয়, ডাউন সিনড্রোমে ট্রাইজোমি হয় 21 নাম্বার ক্রোমোজোমে, টার্নার সিনড্রোমে কি থাকে, একটা মিসিং থাকে দুটো ক্রোমোজোমের থেকে, একটু মানে সেটা মিসিং থাকে বলে X0 জিনোটাইপ হবে, তার জন্য 45টি ক্রোমোজোম থাকবে। আর ক্লাইনফিল্টারেও কি হয় যে একটা অ্যাড হয়ে যাচ্ছে, মানে সেক্স ক্রোমোজোম পার্টটা, সেক্স ক্রোমোজোম কি যেখানে এক জোড়া থাকে মানে XY, সেই XY এর মধ্যে একটা যখন অ্যাড হয়ে যাবে, তার জন্য এটা হচ্ছে ক্লাইনফিল্টার। এখানে কোনো যদি পুরুষও থাকে, মানে XY ক্রোমোজোম থাকলে কি হবে, সে তো পুরুষ, কিন্তু যখন এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে আরেকটা, মানে আরেকটা অ্যাড হয়ে গেল, মানে XXY হয়ে গেল, সে পুরুষ হয়েও নারী সুলভের মতো আচরণ করবে, তাকে আমরা কি বলবো, গাইনোকোমাস্টিয়া। আশা করছি ক্লিয়ার। তো আজকের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।